আরডিতে তাইলে আমাদের চার্জে আছে আমাদের সেপারেট কোশ্চেন আমাদের সেপারেট ডিপার্টমেন্টে আর সেপারেট টাইম কোথায়? আপনি তো খেয়ে নিয়েছেন যদি মঙ্গলবার আপনার টাইম কোথায়? এখন রেগা মিনিমাম মজুরি আপনি ঠিক করবেন। স্যার এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটা হলো আমি খুব দীর্ঘ হয়ে গেছি। প্রশ্নটা হলো রাজ্যে মিনিমাম ওয়েজ কত? স্বাভাবিক মিনিমাম ওয়েজ কারা পায়? আনঅর্গানাইজড এন্ড আনস্কিলড। আমি বলবো এখানে সিনিয়র মন্ত্রীদের মধ্যে এক উনি আছেন পরিষদীয় মন্ত্রী, যে মন্ত্রী মহোদয়ের প্রত্যেকটা ক্ষেত্রেতেই হ্যাঁ একটা নতুন স্বাভাবিক হতে পারে সেখানে। তো এই জায়গায় 25টা আধা ঘন্টা লাগবে, এটা তো হওয়া উচিত। আনস্কিল এন্ড আনঅর্গানাইজড সেই ক্ষেত্রে রাজ্যে মিনিমাম ওয়েজ কত এটা এখন যদি বলা হয় এই তাহলে তো পাইলটেরও মিনিমাম কত হবে এটাও বলতে হবে। এই প্রসঙ্গে বলবো আমি। আর একটা যেটা বলা হলো যে রেগা তার মজুরি কোন রাজ্যের মিনিমাম ওয়েজ অনুযায়ী হয় ঠিক, লেবার ডিপার্টমেন্টের ইয়েতে এটা করে না। সেন্ট্রাল গভর্নমেন্টেরই তাদের একটা নামটা ভুলে গেছি কি পদ্ধতি একটা আছে, তারা টাইম টু টাইম ডিক্লেয়ার করে। এটা আরডি দপ্তরও করে না, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট তারা করে। অফকোর্স যে এই পদ্ধতি এটা ফলকি, আমরা বরঞ্চ ফ্রম দিস হাউস we can draw the attention of the Ministry of Rural Development or Government of India that according to the minimum wage of unskilled, skilled জন্য আপনার হতেই পারে আনস্কিল যে স্টেটের যে মিনিমাম ওয়েজ সেই হিসাবেই রেগার মজুরি দেওয়া, এইভাবেই এই আইনসম্মত বা রুলস যা আছে তৈরি হোক, আমরা এই কথা বলতে পারি। এটা হওয়া দরকার। অথবা কি হচ্ছে রেগাতে সঠিকভাবে কাজ হয় না, এই সাধারণভাবে কাজ করে চলে যাচ্ছে, এতে আমাদের রাজ্যের যে এই শ্রমকে ব্যবহার করার ক্ষেত্রেও আমরা বঞ্চিত হচ্ছি। এটা হওয়া উচিত। এটা মাননীয় মন্ত্রী, এটা হয়তো লেবার ডিপার্টমেন্ট না, এটা আমাদের গভর্নমেন্ট হ্যাজ টু বি লোকেটেড। ছোট্ট একটা সাপ্লিমেন্টারি মাননীয় মন্ত্রী জানাবেন কি আমাদের রাজ্যের অন্যতম যে কৃষি শ্রমিক যারা রয়েছে তাদের অন্যতম মজুরি কৃষিতে যারা কাজ করেন তাদের ন্যূনতম মজুরি হচ্ছে 285 টাকা প্রতিদিন। এটা বয়স হবে যারা 18 বছরের উপরে, তাদের ন্যূনতম মজুরি থাকবে 285 টাকা। এটা আমাদের দেখে তাহলে মাননীয় অধ্যক্ষ মহোদয়, if I am not wrong, I stand to be corrected if I am wrong. ওই আইনে এমজি এনরেগা অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে যে ন্যূনতম মজুরি যেটা বড় প্রশ্নটা এমজি এনরেগা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত হবে ওই রাজ্যের কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি। That will be the minimum wages of the MG এনরেগা শ্রমিক। আমাদের রাজ্যে কৃষি শ্রমিকদের যদি 285 টাকা হয়ে থাকে তাহলে কেন আমাদের মিনিমাম ওয়েজেস অফ এমজি এনরেগা কেন 212 টাকা হবে? আইন মোতাবেক as per the act, if I am not wrong, I stand to be corrected, as per the MG এনরেগা act, ওই এক একটা স্টেটের এক একটা এগ্রিকালচারাল লেবারের মজুরি ফ্লাকচুয়েট করে ভ্যারি করে। এই যে গোয়ার কথা উল্লেখ করেছে 100% আমি শিওর যে গোয়াতে কৃষি শ্রমিকদের মজুরি যেটা এটা হচ্ছে এমজি এনরেগার শ্রমিকদের মজুরি। এটা আইনে পরিষ্কারভাবে লেখা আছে। ইন দ্যাট কেস এই যদি মজুরি হয়, এটাই যদি আইনের ব্যাখ্যা থাকে, তাহলে আমাদের এমজি এনরেগার শ্রমিকদের 285 টাকা যেটা ন্যূনতম কৃষি শ্রমিকদের মজুরি সেটা হবে কিনা মাননীয় মন্ত্রী জানাবেন। এটা তো এখন যারা বসে বলা
এটা উনি অনেক আগে দেখাচ্ছেন। আমাদের স্টেটে রাগা ওয়েজেস রেট ম্যানেজিয়া টাকা 242 টাকা আজকে থেকে 240, অনেক রাজ্যের থেকে বেশি, আবার অনেক কিছু কিছু রাজ্যের থেকে কম। আর 240 এটা আপনার অনেক আগের রেকর্ড দেখাচ্ছে। নাম্বার 2, যেটা কৃষি শ্রমিক বলছে, এটা কিন্তু আবার সিজনাল ওয়ার্কার আছে, আমরা অনেক বেশি বাড়িয়েছি। আমার মনে হয় এটা প্রেজেন্ট আমি এখনই বলতে পারছি না, এটা বলতে আমরা 350 করেছি, বহু বৃদ্ধি করেছি। সিজনাল ওয়ার্কার সবসময় না, তারা একটা টাইম পর্যন্ত কাজ করে 20 দিন বাড়াতে আমরা মিনিমাম ওয়েজে বাড়িয়েছি। রাগার ক্ষেত্রে একরকম, ওটা 242। আর যেটা বলেছেন রতনবাবু, রেগাটাও তো রেগুলার এমপ্লয়ি, এটাও তো সিজনাল, বছরে 100। এটা আইনের মধ্যে চলে, অ্যাক্টের মধ্যে। না না, একটার মধ্যে একটা জিনিস ঠিক আছে তো, আমার বক্তব্য, তাহলে সব রাজ্যে একরকম না, আরে রতনবাবু, সব রাজ্যে একরকম না, এটা বুঝতে চেষ্টা করো। বুঝতে চেষ্টা করছি, আপনারা ক্ষমতা ঠিক আছে। আপনারা তো 340 করেছেন, ওটা বলুন না আপনারা। ঠিক আছে, এটা আপনার 6 প্রস্তাব, বছর আগে বলেছেন। ওকে, ঠিক আছে, তোমাদের এটা আপনার প্রস্তাব লিখেছেন, অপোজিশন লিডাররা বলেছেন, মিনিস্টাররা শুনেছেন, তখন সারি মিনিস্টার শুনেছেন, শোনার পরে এখানে রেডিমেড এখনই বাড়িয়ে দিলাম, এটা পারবে? আপনারা বিবেচনা, যেটা বলেছেন জিতেন বাবু, এটা এবং রতনবাবু বিবেচনা করবেন কি? যে কোনো বেনিফিশিয়ারি স্কিম নির্বাচন আমাদের থাকবে সবসময়, ওয়েলফেয়ার মোটিভেটেড গভর্নমেন্টের টেন্ডেন্সি এটা। মাননীয় সদস্য শ্রী সম্মলাল চাকমা বলবেন। Sir, our start question number 23. 23 সম্ভব 23 কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, ক্যাবিনেট স্টার কোয়েশ্চেন নাম্বার 23। প্রশ্ন: ঐতিহ্যবাহী বাবা লংতরাই মেলার পীঠস্থান লংতরাই পাহাড়কে কেন্দ্র করে কোনো পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা সরকারের আছে? আনসার: ঐতিহ্যবাহী বাবা লংতরাই মেলার পীঠস্থান লংতরাই পাহাড়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সরকারের পরিকল্পনা আছে। থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? পর্যটন দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনায় লংতরাই পাহাড়ে অবস্থিত বাবা লংতরাই মেলার পীঠস্থানকে উন্নয়নের লক্ষ্যে পর্যটন দপ্তর থেকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে। এক্ষেত্রে রাজ্য বন দপ্তরের অনুমতি নিয়ে লংতরাই মেলার পীঠস্থান চত্বরের উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হবে। না থাকলে তার কারণ দ্বিতীয় প্রশ্নের উত্তরে পরীক্ষিতে প্রযোজ্য। সাপ্লিমেন্টারি স্যার, আমি দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। বাবা লংতরাই মেলার পীঠস্থান লংতরাই পাহাড়কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার একটা পরিকল্পনা থাকার জন্য বা করার জন্য আমি ধন্যবাদ জানানোর পাশাপাশি এটাও বলতে চাই বা আরো মানে গুরুত্ব সহকারে যাতে এই লংতরাই বিভিন্ন মহকুমাবাসীদের একটা বিশ্বাসের স্থান লংতরাই পাহাড়, যেখানে হাজারো পর্যটক, হাজারো দর্শনার্থী প্রত্যেকটা বছর মহাশিবরাত্রির সময় সেই মেলাতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে পাহাড়ের সৌন্দর্যতা দেখার জন্য বহু পর্যটক যায়। কাজেই সেটাকে যদি আমরা মডার্নাইজ করে এটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের ওই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং ওভারঅল যে আমাদের লংতরাই ভ্যালি, যেই লংতরাই পাহাড়কে ঘিরে আমাদের সাবডিভিশনের নাম লংতরাই ভ্যালি, সেই লংতরাই ভ্যালি একটা ওই এলাকার জনগণের জন্য উন্নয়নের একটা রাস্তা খোলা হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দপ্তরের প্রচুরের সাথে রয়েছে এবং মাননীয় বিধায়ক সম্মলাল চাকমা যেটা বলেছেন যে মেলা বসে সেখানে এবং বাবা লংতরাই এবং শিবকে সেখানে একসাথে পূজাও করা হয় এবং সেখানে হিন্দু, মুসলমান, চাকমা, বুদ্ধিস্ট সমস্ত ধরনের মানুষ সেখানে বসবাস করে এবং আমাদের দপ্তর, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে চাই ইউনিটি ডাইভার্সিটি যে ব্যাপারগুলো সেগুলো যেন ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং সামনের দিকে এগিয়ে যায়। এবং সেই কথা মাথায় রেখে আমরা সেখানে খুব শীঘ্রই, কারণ রাজ্য সরকারের পর্যটন দপ্তরের নিজস্ব কোনো বেশি ফান্ড নেই যে আমরা ডেভেলপমেন্ট করে,
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম বা বিভিন্ন এজেন্সি থেকে লোন নিয়ে আমাদের সেটা করতে হবে। স্বাভাবিকভাবেই এই যে আমাদের প্রকল্প বা যেটা আমাদের কনসিডারেশনের মধ্যে রয়েছে সেটা কিভাবে অ্যাকোমোডেট করা যাবে স্কিমের মধ্যে সেটাকে করে এবং বন দপ্তরের সঙ্গে কথা বলে, কারণ আমাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো বন দপ্তরের সঙ্গে জয়েন্টলি করা এবং পরবর্তী সময় হ্যান্ড ওভার করা হচ্ছে। তো সেভাবেই আমরা কথা বলে জয়েন্টলি আমরা অ্যাপ্রোচ করবো বন দপ্তরকে এবং জয়েন্টলি আমরা আগামী দিনে সেখানে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র খোলা যায় কিনা সে বিষয়ে দৃষ্টি দেব। আরো একটা সাপ্লিমেন্টেশন প্লিজ। যেহেতু পর্যটন কেন্দ্র গড়ার জন্য একটা বন দপ্তরের একটা বিষয় এখানে উঠেছে, আমি অনুরোধ করবো এখানে উপস্থিত আমাদের মাননীয় বন দপ্তরের মন্ত্রী মহোদয় যে আমরা যদি এটাকে পর্যটন কেন্দ্র করতে পারি, তো আমি মনে করি এই যে বন ধ্বংস হচ্ছে আজকে, যে বন ধ্বংসের কারণ হিসেবে একটা রাজ্যের মধ্যে একটা বড় বন্যা আমরা দেখতে পেলাম, এটার একটা কারণ আমরা মনে করছি যে বন ধ্বংস করার একটা কারণ। কাজেই সেখানে যদি আমরা বন সংরক্ষণের বিষয়টাকেও লক্ষ্য রাখি, একটা ইকো ট্যুরিজম যেখানে সবকিছু ব্যবস্থা থাকবে সেরকম যদি আমরা করতে পারি তাহলে খুব উপকার হবে পরিবেশের জন্য, আবার এলাকার জনগণের জন্য। কাজে আমি আমাদের পর্যটন মন্ত্রী মহোদয়ের পাশাপাশি বন দপ্তরের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো বিষয়টা একটু সুন্দর করে গুরুত্ব সহকারে দেখার জন্য। ধন্যবাদ। আমি মাননীয় বিধায়কের প্রস্তাব সমর্থন করছি। এখন যে প্রথম যে আলোচনাটা আমি জানি না এটা কিন্তু একটা হলো এতে সামনের দিকে একটা পাহাড়ের উপরে একটা উৎসব থাকে, আর হলো এই যে হাইওয়ের উপরে লংসরার পাহাড় উপরে এটাও একটা সেখানে মন্দিরও আছে। আমিও যুক্ত করবো মাননীয় সদস্যের সাথে। এটা মাল্টি ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ কৃষি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে খুবই তার অংশগ্রহণ দরকার। নানাভাবে ইভেন টুরিজম চাইলেও করতে অসুবিধা। আমি বলবো বোধ এটা লংথরাই পাহাড়ের সামনের দিকে এটা মহাশিবরাত্রি যেটা হয় এবং আসাম আগরতলার উপরে এটা তো একদম এখন যেহেতু গাড়ি ঘোড়া চলছে এই হাইওয়ে, ওটাকে কেন্দ্র করে যদি কিছু ইনফ্রাস্ট্রাকচার করা হয় তাহলে আমরাও যারা রাস্তায় ট্রাভেল করি আসলে রাস্তায় কোথাও চা খাওয়ার, কফি খাওয়ার বা টয়লেটে যাওয়ার কোথাও ব্যবস্থা নেই। এক্সিলেন্ট সাইট অর্থাৎ আসাম আগরতলার রোডের উপর লংথরাই পাহাড় দুটি জন্য একটা বিষয় স্যার ইনফরমেশনের জন্য মাননীয় এলপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। শাহমুন থেকে বাবা লংথরাইয়ের যে লংথরাই মেলার যে ব্যবস্থা সেই দিক থেকে হয়ে মণিমোহন রোজগার হয়ে আমরা সাথে একটা রাস্তা হয়ে দিচ্ছি, কিন্তু সেটা আমরা করতে পারছি না বন দপ্তরের পারমিশন না পাওয়ার কারণে। এটাও একটা বিষয়। আর রাস্তা কিন্তু মণিমোহন রোজগার হয়ে ওই একদম যেখানে বাবা লংথরাই মেলা প্রত্যেকটা বছর হয় সেখানে কিন্তু এখন গাড়ি যায়, গাড়ির মাধ্যমে কিন্তু অনেক দর্শনার্থীরা এখন যায় সেখানে বাবা লংথরাই দর্শন করার জন্য। কাজেই এখানে বন দপ্তরের সাহায্য ছাড়া কিন্তু সেটাকে ডেভেলপ করা ক্ষতি। গত বছর আমরা মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ওনার সাহায্য নিয়ে একটা সুন্দর মেলার আয়োজন করেছিলাম। আমি এই পবিত্র হাউসে ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য। আর পাশাপাশি আবার অনুরোধ করবো আপনার মাধ্যমে স্যার যে আমাদের সংশ্লিষ্ট দুই দপ্তর পর্যটন এবং বন দপ্তর উভয় দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে এই বিষয়ে একটু গুরুত্ব আরোপ করেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শম্ভুবাবুর আনসার নিশ্চয়ই পেয়ে গেছে। মাননীয় বিরোধী দলের নেতা যেটা বলেছেন, আমরা আগামী দিনে শুধু ছামন কেন্দ্রিক নয় সারা রাজ্যে ওয়েস্ট সাইড অ্যামিনিটিস আমরা ধর্মনগর যাব আগরতলা থেকে বাইরেও, তো রাস্তায় যারা যাবে এটা টুরিস্ট হোক সাধারণ জনগণ হোক, মাঝখানে একটু গাড়ি থামিয়ে চা কফি খাওয়ার ব্যবস্থা, একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা, তারপর আবার আমার ডেস্টিনেশনের জন্য স্টার্ট করব। এমন সারা রাজ্যে সাউথ বলুন উত্তর বলুন আমাদের বর্তমানে রয়েছে কিছু ওয়েস্ট অ্যামিনিটিস বাট নট আপ টু দ্য ডিসঅ্যাডমিটেড। তাই আগামী দিনে
এই ওয়েবসাইট এমনিটিস সংখ্যা কী করে বৃদ্ধি করা যায় এবং মডার্ন ফ্যাসিলিটি তাতে কী করে অ্যাড করা যায় সে বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে রয়েছে। খুব শীঘ্রই আমরা এটা প্রস্তাব গ্রহণ করব বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিংয়ে এবং নতুন ওয়েবসাইট এমনিটিস তৈরি করার দিকে আমরা চিন্তা ভাবনা করি। ঠিক আছে। মাননীয় সদস্য শ্রী বিনোদী সিনহা মহোদয়। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা জিজ্ঞেস করেছেন যে বন দপ্তরের ভূমিকাও সেখানে। আমি হাউসের অনুমতির জন্য বলছি, ইতিমধ্যে আফটার আই টুক ওভার অ্যাজ ফরেস্ট মিনিস্টার, আসাম, আগরতলা বা আমাদের যতগুলো জাতীয় সড়ক আছে সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে ভেরি হাই কোয়ালিটি শৌচালয় নির্মাণের অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছি। And the plan and site selection, everything has already been completed. আমি আশা রাখছি আগামী 3 মাসের মধ্যে অনেকগুলো জায়গায় হাইওয়ে সংলগ্ন হাইওয়েতে আমরা এই শৌচালয়গুলি and this initiative is taken by the forest department এবং মাননীয় ট্যুরিজম মিনিস্টার যদি আমাদের দপ্তরের সহযোগিতা আছে যেখানে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্সের দরকার অবশ্যই দপ্তর রুলস রেগুলেশন সব কিছু মেনে, বিকজ আপনারা জানেন যে ফরেস্ট ল্যান্ড ক্যানট বি ডাইভার্টেড জাস্ট লাইক ফরেস্ট ল্যান্ড ডাইভার্সনের অনেকগুলো নিয়ম রয়েছে এবং নিয়মের মধ্যে থেকে যদি করা যায় ত্রিপুরার প্রগতির জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট পিছিয়ে থাকবে। উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ অল দ্য নিডস রেইজড বাই দি অনারেবল মেম্বার্স। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী বিনোদী সিনহা মহোদয়। Admitted question number 30. Admitted start question number 30. কৈলাসহরে কেন্দ্রীয় সরকার কর্তৃক মঞ্জুরিকৃত বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। উত্তর না, এখনো হয়ে থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়। এখন প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্ন আসে। Supplementary sir. কৈলাসহর বিমানবন্দর থেকে খুব ইম্পর্টেন্ট সব দিক দিয়ে, ট্যুরিজমের ক্ষেত্রে হোক, মানুষের সাথে 1960-এর আগে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকতে কৈলাসহর থেকে কৈলাসহরের মানুষ বা উত্তর ত্রিপুরার মানুষ প্রত্যেক দিন ত্রিপুরার বাইরে যেত কলকাতার ক্ষেত্রে সার্ভিস। আজকে দেশ অনেক উন্নতি হয়েছে, তবু এই বিমানবন্দরটি চালু হয়নি। একসময় ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতে 100টি বিমানবন্দর মঞ্জুর করেছে, এর মধ্যে কৈলাসহরটা অন্তর্ভুক্ত আছে। এরপরে বামফ্রন্ট সরকার ছিল, সেখানে মুখ্যমন্ত্রী নিজে ওখানে যেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন আমি বিধায়ক হিসেবে বলছি এক পায়ে দাঁড়িয়ে আছে সাহায্য করার জমি অধিগ্রহণের জন্য সেখানে বারে বারে মিটিং হয়ে আমরা জমি দেওয়ার জন্য জনতা প্রস্তুত। এরপরে কোন কারণে জানি সেখানে জমি অধিগ্রহণ হয়নি। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে জমি অধিগ্রহণের কাজটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থানুকূলে হবে না স্টেট গভর্নমেন্ট? আমি তো জানি যে স্টেট গভর্নমেন্টকে জমি দিতে হবে। এর আগে যে 100টা এয়ারপোর্ট সেন্টার হয়েছে ভারতবর্ষে, তার 99% এয়ারপোর্ট হয়ে গেছে, কারণ স্টেট গভর্নমেন্ট জমি দিয়েছে। যে একটা অন্তরায় ত্রিপুরা গভর্নমেন্টের ডিসিশন, এটা কি জানতে পারবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, সিমিলার কোশ্চেন মাননীয় বিরোধী দলনেতা একটা এনেছে। তারপরে তো আমি এই পার্টটা, আপনার আরেকটা পার্ট আছে, এই পার্টটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা সঠিক যে আমাদের 1989 পর্যন্ত এই কৈলাসহর এয়ারপোর্ট অপারেশনাল ছিল। তারপর যে কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়। আগের সরকার, বর্তমান সরকার আমাদের আসার পর 18 সালে দিল্লির সঙ্গে লেখালেখি হয়েছে, কথা হয়েছে, এবং আমিও ইন্টারেস্টেড হয়ে ডিএম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, আমাদের এখানে আগরতলার ডাইরেক্টর মাননীয় বিধায়ক বিনীত দাস, ডিএম অনুভূতি, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট
সবাই মিলে আমরা ভিজিট করেছি এবং পরবর্তী সময়ে কমিউনিকেট করে দিল্লির সাথে যেটা আমরা পেয়েছি এবং আমাদের রিকোয়েস্টে দিল্লি থেকে একটা প্রতিনিধি দল এসে সেখানে সাইট ভিজিটে গেছে। সাউথ এবং নর্থ যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে ব্যাপারটা আপনি বলছেন, সাউথ এবং নর্থ, দক্ষিণ দিকে হচ্ছে নদী এবং সেখানে 111টা পরিবার সেখানে বসবাস করছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে, তার জন্য প্রায় 50 কোটি টাকা করতে হবে। আর উত্তর দিকে হচ্ছে রাস্তা আরো পুনর্বসতি রয়েছে, 350 কোটি টাকা সেখানে দরকার ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে। তো স্বাভাবিকভাবে ডিসিশন আমাদের কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত কোনো গাইডলাইন আমাদের কাছে আসেনি, কিন্তু বর্তমানে যে ডেভেলপমেন্ট সেটাতে ফ্লাইট কানেক্টিভিটি চালু হবে কিনা সার্ভে হয়েছে, তাতে আমাদের সরকার আসার পর দিল্লিতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিভিল এভিয়েশন দপ্তরের সেক্রেটারি যে কথা হয়েছে সেখানে দেখা গেছে যে 72 সিটারের যে আমাদের এটিআর গুলো রয়েছে সেগুলো চালনা করা সেখানে সম্ভব নয় এবং ইট ওয়াজ এগ্রিড আপন সাবসিকুয়েন্টলি যে 20 সিটারের ছোট বিমান সেখানে চালানো যেতে পারে এবং অন দ্যাট বেসিস তারা সেখান থেকে সার্ভে করার জন্য আমাদের একটা টিমও পাঠিয়েছে। টিম দিয়ে রিপোর্ট দিয়েছে এবং পজিটিভ রিপোর্ট সেখানে প্রদান করেছে এবং পরবর্তী সময়ে আমি একটা চিঠি পরিবহন দপ্তরে আসার পর দিনের সিভিল এভিয়েশন মিনিস্টারকে পাঠিয়েছিলাম যাতে এটাকে এক্সপার্টিট করা হয়। ইন রিপ্লাই টু দ্যাট দিনের সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাকে যেটা লিখেছেন একটু শুনবেন। A multidisciplinary team of Airports Authority of India conducted a site visit to the airport on 4/9/2023. The visit has revealed the following key findings. Number 1, the existing runway having an orientation of 03/21 requires resurfacing due to grass and silt accumulation with a deteriorating top wearing course. The taxiway 15 to 12 cm, 12 meters also needs refurbishment. যেটা গুরুত্বপূর্ণ কথা উনি লিখেছেন যে tall trees in the approach tunnel of the both runway 3 and 21 along with an embankment on the river near runway 3 require obstacle limitation surfaces OLS survey for further assessment. The Airport Authority of India is preparing a detailed report and the subsequent course of action would be determined on the basis of the findings of the OLS survey. OLS survey মানে obstacle limitation surface, গাছ যে রয়েছে উনি বলেছেন, নদী রয়েছে, তো একটা ফ্লাইট যখন টেক অফ করবে তার যে প্রোটেকশন দরকার ল্যান্ডিং এবং টেক অফের জন্য সেটাকে সার্ভে করতে হয়, OLS সার্ভে যেটা আমরা বলি। তো সেই OLS সার্ভে এখন কন্ডাক্ট করবে, তার জন্য টিপিআর তৈরি হচ্ছে এবং নতুন যিনি সিভিল এভিয়েশন মিনিস্টার দায়িত্ব নিয়েছেন মিস্টার নাইডু, ওনাকে আমি চিঠি দিয়েছি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। তো আমরাও আশাবাদী যে বড় না হলেও 20 সিটারের যে বিমান সেখানে আমরা চালনা করতে পারব এবং আপনি জানবেন যে প্রায় 2.48 লক্ষ টাকা খরচ করে সেখানে যে এটিসি বিল্ডিং আমাদের টাওয়ার সেগুলোকে আমরা রিনোভেশন করেছি টু মেক ইট অপারেশন এবং সে টাকা কিন্তু সিভিল এভিয়েশন থেকে প্রদান করা হচ্ছে আমাদের রাজ্য সরকারের রিকোয়েস্ট। এটা একটা পজিটিভ দিকে রয়েছে এবং এই সার্ভেটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদের তরফ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া সম্ভব না, কারণ সম্পূর্ণটা বিষয় কেন্দ্রীয় সরকারের অধীনে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় মন্ত্রী, এই যে আপনি বলেছেন যে বিকল্প ভাবে একটা চালু করেছে, কিন্তু উত্তর দিকে তো জমি দিতে আমরা প্রস্তুত আছি, জমি অধিগ্রহণ কি আছে এটা ডেভেলপমেন্ট না, জমি অধিগ্রহণ আরেকটা প্রপোজাল এসেছিল গ্রিনফিল্ড এয়ারপোর্ট করা যায়, টিপিআর করার জন্য বলা হয়েছে, দেখা যাচ্ছে প্রায় 2000 কোটি টাকা খরচ। আর জমি একুয়ার করতে গেলে নর্থ সাইড, আপনি যে সাইডের কথা বলছেন সাউথ সাইডে, নর্থ সাইড, সাউথ সাইডে নদী, নর্থ সাইডে রাস্তা রয়েছে, অনেক লিমিটেশন রয়েছে, বসতবাড়ি রয়েছে, ব্যবসায়িক দোকান রয়েছে, রাস্তা রয়েছে, প্রায় 350 কোটি টাকা দরকার সেটা একুয়ার করতে গেলে। স্বাভাবিকভাবে তার সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ টু টেক ইট অন। আর আমাদের কাছে এমন ধরনের কোনো ডাইরেক্টিভস আসেনি কেন্দ্রীয় সরকার থেকে। তো আপনি যেটা বলেছেন যে সারা রাজ্যে এটা RCS রিজিওনাল কানেক্টিভিটি স্কিম
250 কোটি বা দক্ষিণ দিকে ল্যান্ড অ্যাকোয়ার করতে গেলে 50 কোটি টাকা দরকার, যেটা এটাও ম্যাটার অফ ডিসকাশন, ম্যাটার অফ ডিসিশন। মন্ত্রী দক্ষিণ দিকে মনে হয় সম্ভব হবে না, কারণ নদী আছে, নদীর গতিপথটা চেঞ্জ করতে হবে, প্রবলেম আছে। কারণ এটা মাননীয় সদস্য মহোদয়, এটা সম্পূর্ণ নির্ভর করবে যে টিম এসে গেছে সার্ভে করার জন্য, সার্ভে তারা রিপোর্ট কি জমা দিয়েছে, কিন্তু আমাদের কাছে যা খবর অফিসিয়াল লেভেলে যে সেটা পজিটিভ রিপোর্ট জমা দিয়েছে। এখন ল্যান্ড এনকোয়ারি করতে গেলে আপনার যে ওয়েলএস সার্ভে করার কথা বলা হয়েছে, সেই ওয়েলএস সার্ভে করার পর তাদের যে ফাইন্ডিংস থাকবে তার উপরেই নির্ধারিত হবে যে ল্যান্ড এনকোয়ারি করবে না করবে না। সেটা রাজ্য সরকার তখনই আমরা জানবো যখন কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে বলা হবে। স্টিল the department is upcoming, the honorable chief minister is upcoming. Hopefully we will take a call on this in the coming days. মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। Sir, my question is third, fourth, sir. माननीय अध्यक्ष महोदय, admitted start question number 47. Question: whether the state government has sent any proposal to the Ministry of Civil Aviation, Government of India, to upgrade the MAB Airport, Agartala, as an international airport, and for operationalization Koilashwar and Komodu Airport. When it comes to MAB Airport, yes, the state government sent a proposal to the Ministry of Civil Aviation for upgradation or declaring the MAB Airport as an international airport by letter number F30 2011 dated 24th May 2012. When it comes to Kamalpur Airport, the state government proposed the Ministry of Civil Aviation on 21st October 2020 to hand over the airport land free of cost or on lease basis for a long-term basis at a token amount, so as to put them to alternate commercial and social use. If so, when and what are the status of those proposals? The first proposal, when it comes to the Agartala Airport, the proposal has been initiated long back and it is under consideration as communicated by Government of India very shortly. After declaration of customs-free airport, it was turned on the part of the Home Department to declare as immigration checkpost. And Government of India further communicated to the state government that they are not in a position to put maximum or available manpower required for declaring it as an immigration airport. We were asked whether to deploy manpower, and state government under the initiative of the Honorable Chief Minister in a cabinet meeting decided to recruit 25 retired and in-service police personnel, and it was communicated further to the Government of India. Now we are waiting for response from there, and the flight service between Agartala and Chittagong is much awaited. We also want that, but the present political uprising or unrest in Bangladesh, how far this will be conducive for us or to take a call on the part of the Union government, it is also neither but in connection of that, তার স্কিল সেমি স্কিল ভাগ করা হয়েছে। এর জন্য 100 প্রকারের সবচেয়ে
operation of the MBP airport as an international airport. This issue has been last Assembly election 2023. Honorable Prime Minister of India for declaring MBP airport, Arpadi airport as the international airport. Sir, everyone we have seen this, we have witnessed this. Now the statement is coming that no, it is under consideration. So I think something it is confusing to us, the people of the state, why this is happening. Number two, there last year also, that Honorable Minister twice addressed the press that on certain dates the international flight will be operated from Chittagong to Agartala, or I think via directly to Guwahati or something like that. So if not it is declared as the international airport, then how the schedule has been finalized? How Minister has announced? So this first step, I like to be clarified, not for the House, for the people of the state. Honorable Minister, please, it is clarified. I have already clarified, but still, since the Honorable Leader of the Opposition wants to know further, I can show the number of copies of communication already made with Government of India in this regard. But Government of India, as I told in my reply, repeatedly have communicated with us that the matter is under consideration. Our Honorable Chief Minister, former Chief Minister, they have been also repeatedly pursuing with the Government of India concerned authority. But as I told you, that it requires certain infrastructure to be built up. And we are ready with the infrastructure, available infrastructure. Now the call has to be taken by the Government of India, Home Department, when they want to actually declare the MBP airport as an international airport. The ball is now on their court. It is not at all our cup of tea. But when it comes to your distinct question that I myself, under the capacity of Transport Minister, have repeatedly addressed the press, whatever we have done along with the officials, it was based on the communication made by Government of India. Now if issue is there, you be rest assured that our government and Government of India is very much interested to declare MBP airport as an international airport, and this will take place very shortly. That much I can say at this juncture. This is under consideration. Third point is, of course, we are all aware of this thing. Hence, the Government of India is not ready with all infrastructure. You are also not in this position. Then why the people of the state will be confused? That is my point. So, it is not the issue of the government or the federal alone. We, 40 lakh people of the state, we want that our only operationalized operating airport should be declared the international airport.
question that why? Now, with regard to the Koilashwar and Kamalpur, why Civil Aviation Ministry also not coming forward? I know while I was MP and as Minister also here, in several occasions we have let us put up this thing there. And if then Civil Aviation Minister also assured us that one Udan scheme is being launched. If any party, any stakeholder, they come forward, then we in the government, the Civil Aviation Ministry, whatever the our stake, generously we shall extend. Here, why Koilashwar? Technical matter will remain there. But number one is that under the Udan scheme, compare us like the other states. Definitely, there are many private companies, they will be very much interested to, that is, to accept this offer there in the busy roads. Why they will come to Northeast in Tripura? So that's why Government of India should have reviewed and for the Northeast, not only Tripura, their scheme should be revised unless it will not be fruitful. Then, regarding why none of us are praising, because Koilashwar is not being profitable. Why? How then? Why? A large chunk of land is lying abandoned for decades now. Land during the previous government period also from this house, for several occasions we have adopted resolution that should be handed over to the state government. And that abandoned airport may be transformed as a sports complex or cultural complex or market complex, which will provide create job for the unemployed youth. Whether Government of Tripura will consider this proposal once again and request the Government of India to hand over it to the state government that you can optimally utilize this property. Honorable Speaker, sir, I have taken note of the points raised by Honorable Member of the Opposition, but I would like to add upon that the Government of India or state government cannot impose any private player to run the show. They should consider the feasibility, and any private company will not want to run on loss. They will ask profit. So whatever they do, it is up to, the central government has to take a call on that. But we have taken a note of the same. I write it to the Central Civil Aviation Ministry and Minister individually for doing the needful in that country. স্যার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, যদিও এটা ডাইরেক্টলি রিলেটেড না, মূল প্রশ্ন যেহেতু স্বল্প সময় জাস্ট আমরা নলেজই দিচ্ছি, আমাদের নলেজই দিচ্ছি টু অ্যাক্ট। প্রত্যেকটি জিনিসের এমআরপি আছে। এর আমাদের হাওয়াই জাহাজের টিকিট ছাড়া প্রত্যেকটি জিনিসের ম্যাক্সিমাম রিটেল প্রাইস এবং ট্রাভেল করতে গেলে 24 মিনিটের এয়ার জার্নি কলকাতা 9,000, 10,000, 12,000 এরকম দাম চলে। কোনো আপার লিমিট, সিলিং লিমিট নেই। আমার এখন পুজোর মরশুম আসছে, স্বাভাবিক আলো রেটটা হাই কম, পুজোর জন্য তারা থেকে বাড়ি ফেরার তখন বুঝে এরা রেট হাই করবে। আমি আপনাদের অনুরোধ করব, ত্রিপুরার অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থা ত্রিপুরার কথা মাথায় রেখে প্লিজ টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যাতে করে এই সমস্ত জায়গাতে একটা সিলিং লেভেল, যে এর বেশি তুমি টিকিটের দাম বাড়াতে পারবে না। দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে কোনো সিলিং নেই। যে যার মতো প্রাইভেট কোম্পানিগুলো হাওয়াই জাহাজ যাদের রয়েছে সেগুলো এখন নিয়ে যাচ্ছে। আর যখন টু টেক আপ দ্য ম্যাটার
ত্রিপুরার অর্থনৈতিক ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে প্রচুর মৌসুমী যেতে হচ্ছে, আর্জেন্টিনা যেতে হচ্ছে, মানে ভারত রাজ্যের থেকে এই যে এয়ার ফেয়ারটা যেন একটা আপার লিমিট সেটিং করে দেওয়ার জন্য আপনি একটা আমাদের এখান থেকে একটা প্রস্তাব যেন যায় এটা ব্যবস্থা গ্রহণ করতে বলে আমি বিশ্বাস। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যেটা বললেন, আপনি জানবেন হয়তো যে শুধু ত্রিপুরা, কলকাতা, ত্রিপুরা, গুয়াহাটি বা ত্রিপুরার সঙ্গে অন্য কোনো রাজ্যের কানেক্টিভিটি নেই। সারা দেশে কোনো এয়ার সার্ভিস কেন্দ্রীয় সরকার দ্বারা কন্ট্রোল না, দেয়ার টু কন্ট্রোল। ফ্লাইট কি, ফেয়ার কি হবে সেটা কেন্দ্রীয় সরকার ডিক্টেট করতে পারে না। আমরা চিঠি লিখতে পারবো। We are also concerned about the sudden price hike of airfare. আমরা এটা নিয়ে কনসার্ন, আমাদেরকেও সেটা দিতে হবে। কিন্তু যা সিস্টেম ভারতবর্ষের সিভিল এভিয়েশনের আন্ডারে আমি সেটা খোঁজ নিয়েছি, সেটি ইন্ডিগো বলুন, যে কোনো প্রাইভেট সংস্থা বলুন, সবগুলো ডিকন্ট্রোল। কেন্দ্রীয় সরকার সেটা ডিক্টেট করতে পারবে না যে কাকে কত টাকা কি সিলিং হবে। স্টিল আমি এটাও নোট নিলাম, চিঠি আমরা লিখেছি এয়ারফেয়ার নিয়ে, সিভিল এভিয়েশন নিয়ে। But I have already written, I can show you the copy. Right now I can show you the copy. I have written directly to the বক্তব্য দেবে আমার মনে হয় স্যার মোশন আমাদের এসএমএস সেক্রেটারি থেকে গভর্নমেন্টের কাছে যাওয়া দরকার, যাতে করে এই এটার একটা সিরিজ যেন দেখতে পাবো। দিস ইজ মাই প্রপোজাল। এখান থেকেও আপনার সেক্রেটারি থেকে Then already taken up, honorable member, it is already taken up with the central government. Reply is still awaited, and I don't know what will be the outcome of this letter. But still, since you have just initiated this move, proposal, we will definitely look into that. Right now, I give. মাননীয় সদস্য শ্রী মাইলা কুর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার কোয়েশ্চেন নাম্বার স্টার 73। মাননীয় অধ্যক্ষ মহোদয়, Admitted start question number 73 raised by honorable member Maila Kumar. রাজ্যের প্রশ্ন, রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থ ভ্রমণের সুবিধার্থে আগরতলা থেকে গয়া পর্যন্ত বিশেষ রেল চালু করার সরকারের কোনো পরিকল্পনা আছে কি? উত্তর, হ্যাঁ আছে। থাকলে তা কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়? গত 9 জানুয়ারি 2024 তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটি প্রস্তাব জেনারেল ম্যানেজার অপারেশন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের কাছে মালিগাঁওতে গুয়াহাটিতে পাঠানো হয়। বর্তমানে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। সাপ্লিমেন্টারি সেশন। মাননীয় স্পিকার স্যারের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ রাজ্যে আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তীর্থ ভ্রমণের জন্য আমাদের প্রচুর তীর্থযাত্রীরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা অনেক টাকা খরচা করে তারা প্রত্যেক বছরে সেভাবে আমাদের গয়া তীর্থ করার জন্য ঘোরা যায়। যার কারণে আমি যেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সেখানে আছে, তো যদি তাড়াতাড়ি যদি আমাদের সেটা চালু করা যায় তাহলে রাজ্যের আবহাওয়া জনগণ আমাদের যারা তীর্থযাত্রীরা সেটা সুবিধা
সঙ্গে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, হিন্দুদেরও বিভিন্ন তীর্থ সেখানে আমরা করে থাকি। তো আমি আবারও মাননীয় মন্ত্রী মহোদয়কে স্পিকার স্যারের মাধ্যমে ধন্যবাদ জানাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে বুদ্ধগয়া যে পীঠস্থান এটা ইউনেস্কো দ্বারা রিকগনাইজড, এবং আমরা জানি সারা দেশ থেকে না সারা বিশ্ব থেকে সেখানে পর্যটকরা আসে, এবং সেটাকে মাথায় রেখে আমাদের সরকার, আপনি জানবেন নিশ্চয়ই, মাননীয় সদস্য নিশ্চয়ই জানবেন, যে কোনো ধর্ম তাদের ধর্মকে আপলিফ্ট করার জন্য আমাদের সরকার আমরা কাজ করি, এবং সেটাকে মাথায় রেখে আমাদের দাম্মাদিপা যে ইউনিভার্সিটি বুদ্ধিস্টদের সেটাও সেখানে গঠন করা হয়েছে। এবং শুধু সে পরিবহন নয়, পর্যটনের দিক থেকেও আগামী দিনে এই দক্ষিণ জেলার মনোবলপুর, আমাদের মহামুনি প্যাগোডা, সেখানে দাম্মাদিপা এবং নদুয়া টি এস্টেটকে নিয়ে একটা টুরিস্ট স্থানকে আমরা গঠন করার পরিকল্পনা করছি। মাননীয় সদস্য যেটা প্রশ্ন রেখেছেন সেটা অলরেডি পাঠানো হয়েছে, এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা ফার্দার সেটা যেন এক্সপ্লেন করা হয় সেটা আমরা টেক আপ করবো। মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিশ্র মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, my repeated question is Honorable Speaker, sir, active question number 68. প্রশ্ন নাম্বার 1, ইহা কি সত্য যে শিল্প কারখানা তৈরি করার জন্য সদর তুলাগোনায় দেওয়া জায়গায় কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে? উত্তর, রাজ্য সরকার সদর তুলাগোনায় কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে ফ্ল্যাট বাড়ি তৈরি করার অনুমতি দেয়নি। তবে ত্রিপুরা শিল্প নিগম শিল্প বৃদ্ধির জন্য সদর মহকুমাস্থিত তুলাগোনা শিল্প তালুকে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভারত সরকারের প্রকল্পের রূপরেখা অনুসারে মেগা ফুটপাথ স্থাপনের জন্য 2 দফায় সর্বমোট 61.71 একর জমি দিয়েছিল। পরবর্তীতে শর্ত সাপেক্ষে কাজ ও পূর্বে নিগমের অনুমতি দেওয়া সাপেক্ষে 11.71 একর জমি শিল্প বাণিজ্য আবাসিক রূপে সাবলিজ দেওয়ার জন্য নো অবজেকশন দেওয়া হয়, কিন্তু সেই নো অবজেকশন মূল প্রকল্প চুক্তি অন্তর্গত না হওয়ায় পরবর্তীতে উক্ত নো অবজেকশন বাতিল করা হয়। আসলে আমাদের রাজ্যে প্রচুর বেকার যুবক যুবতীরা আছে। সরকারি স্তরে চাকরির সুযোগ খুব কম, তার জন্যই শিল্প কারখানা তৈরি করার জন্য জায়গাটা দেওয়া হয়। স্বাভাবিকভাবে বহুদিন হয়ে গেছে, শিল্প কারখানা কতটুকু এসেছে তাও ঠিক জানা নেই। পত্রপত্রিকা থেকে আমরা জানতে পারছি যে শিল্প কারখানার পরিবর্তে সেখানে কিছু ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। যাই হোক, মন্ত্রী মহোদয় যেটা বললেন যে সেরকম দেওয়া হয়নি, তবে কিছুটা অন্যভাবে দেওয়ার কথা বলেছেন। আমার মনে হয় যে শিল্প কারখানা না হলে পরে ত্রিপুরা রাজ্যে বেকার সমস্যার সমাধান করে, কারণ সরকারি স্তরে আমাদের চাকরি দেওয়ার সুযোগ খুবই কম। শিল্প কারখানা আমাদের তৈরি করতে হবে, এবং বিভিন্ন যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলো যারা শিল্প কারখানা করার জন্য সেই তাদেরকে অন্তত উৎসাহ তৈরি করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে, যাতে করে এখানে শিল্প কারখানা হয়। তা আমি এটাই বলব যে রাজ্য সরকার এই ব্যাপারে শিল্প কারখানা তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠান এ পর্যন্ত এখানে এসেছে কিনা হয়েছে। স্যার, জন্য যে জায়গা রাখা হয়েছে, অনেক জায়গায় জমিতে রাখা হয়েছে, সেই জায়গা শিল্প ব্যতিরেকে অন্য এই সমস্ত এই সমস্ত আমাদের রাজ্যে কথা বলেছেন, অন্য
কাউকে দেওয়া যাবে না, এটা ইস্যু করছি। মাননীয় স্পিকার স্যার, আমরা যেটা নো অবজেকশন আমরা বাতিল করেছি, যে এটা ফুড রিলেটেড না, তার জন্য এটা বাতিল করা হয়েছে। যে খাদ্য প্রক্রিয়া শিল্প মন্ত্রক, ভারত সরকার, ত্রিপুরা সরকার একটি মেগা ফুড পার্ক স্থাপনের অনুমতি দিয়েছিল, যা একটি বেসরকারি বিকাশকারী মাধ্যমে স্থাপন করা হবে, যা মন্ত্রক দ্বারা নির্বাচিত হয়েছিল। প্রকল্পের বিকাশকারী শিকারী মেগা ফুড পার্ক প্রাইভেট লিমিটেড। টোটাল কস্ট ছিল 87.45 crore। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিলিজ করেছিল 23.50 crore। আমরা এটাই বলতে চাইবো, আমি ইলিগালি আমরা কোনো ডিপার্টমেন্টে কাউকে আমরা কিছু দিচ্ছি না, তো সেটাকে তদন্ত সাপেক্ষে আমরা দিচ্ছি। এবং আমি এটা বলতে চাই আপনাদের এই হাউসের মাধ্যমে যে এটা ফুড রিলেটেড ছিল না, তার জন্য আমরা বাতিল করেছি। এবং এই ধরনের কোনো ধরনের আগামী দিনে আমরা চেষ্টা করবো, আমরা চেষ্টা করে যাচ্ছি যে ইলিগালি কোনো কাজ যাতে আমাদের না হয়, এবং ফুড রিলেটেড যেগুলো সেটা ফুড রিলেটেডের জন্য যে গাইডলাইন আছে সেটা ফলো করে আমরা করছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আমার মনে হয় উত্তরটা মাননীয় অ্যাক্টিং নির্বাহী উপদেষ্টা হবে। প্রথমত হলো শিল্প রিলেটেড আবাসন বলে কিছু হয়, শিল্পের জায়গা শিল্পে, এটা কিছু দেওয়াটাই রং। এনিওয়ে এই ভুলটা সংশোধন করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখন যে প্রশ্নটা আমাদের উকিলের করেছে, যে এরকম শিল্পের জন্য চিহ্নিত জায়গাগুলো বা অ্যাকোয়ার্ড জায়গাগুলো নানা স্কিমের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা স্টেট গভর্নমেন্ট পায়, কখনো ফুড সেন্টার বাতের নামে, এইসব জায়গায় এখন ফ্ল্যাট তৈরি করা রিয়েল এস্টেট একটা ভূমি বিজনেস করা হচ্ছে, এটা কমপ্লিটলি ব্যান করা হবে। শিল্পের জায়গা না, উনি শুনে বলেন উনি বলেছেন that was not related to the food processing, that's why it has been cancelled, not that. But the government will take decision that any land earmarked for any industry, there should not be diverted for any other purpose. That is the question. না, এটা উনার উত্তর তো সেটা ক্লিয়ার না। উনি তো বলেছেন ইলিগালি কোনো টাকা পাওয়া যাবে, উনি বলেছেন তো উনার উত্তর কেমন আছে? উনার উত্তর তো হয়েছে, দেওয়া হয়েছে, বাট সিন্স ইট ইজ নট দি ফুড প্রসেসিং, দ্যাটস ওয়াই ক্যান্সেল। এবং ইলিগালি কোনো টাকা দেওয়া হবে না। যে লোকেশন দেওয়া হবে ইলিগাল, প্রশ্ন করা হচ্ছে স্টার এখন বলছেন যে ফুড রিলেটেড হলে পরে আবার শুনতে হোয়াট ইকুয়েশনটা আপনারা করেছেন, সেই উত্তরের সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি উত্তরটা দিয়েছি মাননীয় স্পিকার স্যার। তো যেই যতগুলো আমরা ইন্ডাস্ট্রি করেছি সবগুলো নিয়ম মেনে আমরা সঠিকভাবে করেছি। থ্যাংক ইউ। মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহোদয়। Start question 111. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যের প্রশ্ন হলো, but I'm really lucky to answer your question, and the question number is also 444. The question is, how many trees have been officially felled for widening of national highways in the state of Tripura with effect from 1/1/2022 till date? Answer.
due to widening of national highways in the state of Tripura, till date, total of 11,460 numbers of trees have been officially felled. Number 2 question, whether the permission have been obtained from National Green Tribunal. The answer is yes. Based on the order of National Green Tribunal, a guideline has been framed by the Ministry of Environment, Forest and Climate Change, Forest Conservation Division, New Delhi, sometime in the month of August 2015 for diversion of forest land for non-forest purpose under the Forest Conservation Act 1980. Simplified procedure for grant of permission for felling of trees standing on forest land to be diverted for execution of linear projects. The state of Tripura is following the same guidelines. Question number 3 নম্বরে উনি জিজ্ঞেস করতে চেয়েছেন যদি এই ধরনের কোনো অর্ডার থেকে থাকে একটা কপি যেন এটা অ্যাটাচ করা হয়, and the answer, a copy of the above guideline has been enclosed in Annex 1. Yes. মাননীয় মন্ত্রী জানাবেন কি 1 জানুয়ারি 2022 থেকে আজ পর্যন্ত 11,460টি বহু পুরনো গাছ রাস্তা চড়া কতগুলো কাটা হয়েছে, আরো কতগুলো গাছ কাটা বাকি রয়েছে যেগুলো শনাক্ত করা হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে এটা চড়া করতে গিয়ে। আমার 2 নম্বর সাপ্লিমেন্ট হচ্ছে মাননীয় মন্ত্রী জানাবেন কি বড়গুলা মানে চম্পকনগরের পর বড়গুলা টু তেলিয়ামুড়া এই রাস্তাটাও কি প্রশস্ত হবে কিনা, ওখানকার কাজগুলো কি কাটা হবে কিনা, প্রশ্ন নম্বর এ দুটো কি কিন্তু বাকিগুলো করছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যের সাপ্লিমেন্টারিটা হচ্ছে যে আরো কত গাছ কাটা। I cannot exactly tell the number of trees, but if I am to answer, yes. দেখুন, হাউসের অবগতির জন্য বলছি যে even forest department, we don't want to cut any tree. Forest department হচ্ছে গাছকে রক্ষা করা, বনকে রক্ষা করা, বনজ সম্পদকে আরো বাড়িয়ে ত্রিপুরার যে বৃদ্ধি করা, এটা হচ্ছে আমাদের কাজ। বাট ব্যালেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে সড়ক তৈরি করা, বিল্ডিং তৈরি করা, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ নয়। We don't do that. Now, if the proposal comes from the Ministry of Road Transport, মঠ থেকে যদি দেশে রাজ্যের মধ্যে হাইওয়ে তৈরি করার জন্য ফরেস্ট লেন দিয়ে সেটা যাবে, এই প্রস্তাবটা যখন আসে, there are certain নিয়ম কানুনের মাধ্যমে এটা করা হয়ে থাকে। But we can tell that forest department is not interested to cut the trees. যেটা বলতে চেয়েছিলেন যে অনেক পুরনো গাছগুলো কিভাবে কাটা হচ্ছে, I personally, I am not interested. আমি যখন দপ্তরের দায়িত্ব নিলাম আমারও একটা প্রশ্ন ছিল, এই এতগুলো গাছ কাটা হলো এইভাবে, তখন অনেক সময় ভাবতে ভাবতে এটা ভাবলাম যে কুছ পানি কে লিয়ে কুছ খোনা পানি, আমাদের কি এই গাছটা রাখবো না আমরা ন্যাশনাল হাইওয়েটাকে আনবো ত্রিপুরা। তো রাজ্যের যদি পরিবহন ব্যবস্থা যদি সঠিকভাবে আমরা তৈরি করতে না পারি, এখানে ইন্ডাস্ট্রিজ হবে না, যার ইত্যাদি এগুলো। সো if I am to answer honorable member, yes, আরো কতগুলো এই ধরনের PWD বা CPWD মঠ NHIDCL থেকে আমাদের কাছে এসছে এবং কাটতে হবে। এবং উনি একটা প্রশ্ন করতে চেয়েছেন যে বড়মুড়ায় এটা হবে কিনা। আমার তো মনে হয় এটা PWD দপ্তরকে জিজ্ঞেস করলে ভালো হতো।
যদি এটা হয়েই থাকে সেখানেও এমন হবে। And after I saw your question, I started thinking, I thank you for asking this question. কারণ রাজ্যের মানুষের জানা উচিত যে এই গাছ যা আমাদের সম্পদ, এই গাছ না থাকলে আমাদের কি ব্যবস্থা হবে। এই যে বন্যা গেল, why this flood is happening? Because রাজ্যের অনেক অংশে এই বন ধ্বংস হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, there is something called catchment area, যেটা বৃষ্টির জলকে ধরে রাখবে। এই জল ধারণের ক্ষমতা এটা হারিয়ে ফেলেছে। whatever amount of rain it is happening, সমস্ত জল এটা নদীর মধ্যে চলে যাচ্ছে এবং ফ্লাড আমরা দেখেছি এবং আরো হবে। এবং পরিশেষে কি হবে, শীতকালে এই নদীগুলোতে জলই থাকবে না, তখন জলের অভাব হবে। সো দিস ইজ, আই ক্যান টেল, আমি এই হাউসে এটা নট অ্যাজ আ ফরেস্ট মিনিস্টার, অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি আমি মনে করবো যে আমরা যদি এই বনকে ধ্বংস না করে কিছু একটা টেকনোলজি দিয়ে, হয় সুড়ঙ্গ তৈরি করা হোক বা ফ্লাইওভার দিয়ে যদি কিছু করা যায়, বরংরা দ্যাট ক্যান বি অ্যাভয়েডেড। ইফ এনিথিং such thing is possible, তবে এটা সম্ভব। বাট দিস কোয়েশ্চেন cannot be answered alone by the forest department. Thank you. মাননীয় মন্ত্রী জানাবেন কি, আপনার দপ্তরের কাছে তো যারা এই রাস্তার কাজগুলো করছে গাছ কাটার জন্য অলরেডি ইতিমধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। তো সবই বন দপ্তরের কাছে একটা সার্ভে করা হয়েছে যে কটা গাছ কাটা হবে, আর এই ডেটাটা যদি আপনার অফিসারে না দিয়ে তারা খুব ভুল করেছে। নাম্বার টু, আমি এই প্রশ্নের কারণে বললাম, যখন আপনার কাছে রিকুইজিশন দেবে, স্বাভাবিকভাবে চম্পকনগর থেকে যে বড়মুড়া পাহাড়টা, এটা এর মধ্যে রয়েছে। Why is it so? If that is also there, যদি এটা থাকে, তাহলে ওই যে সেই বড়মুড়া, সেই হাওড়া, the source of হাওড়া রিভার ইদিন বড়মুড়া, বন ধ্বংস করবেন, আমার হাওড়া নদী যোগ করবেন। নাম্বার ওয়ান, কনসিকুয়েন্স কিন্তু অনেকগুলো একই সঙ্গে একটা কোরিলেটেড। যদি বড়মুড়া পাহাড়টা আমরা রাস্তা প্রশস্ত না করি, তাহলে কেন এই ধরুন এই ভয়পুর থেকে চম্পকনগর অব্দি রাস্তা প্রশস্ত করার জন্য এতগুলো হাজার হাজার গাছগুলো কাটা হচ্ছে, বহু পুরনো গাছ। তাহলে ঠিক আছে, পুরোটা হতে গেলে আমার হাওড়া নদীর বিষয়টা কিন্তু হবে, আমার সোর্স ড্রিঙ্কিং ওয়াটারটা আরবান এরিয়াতে বিশাল বড় সোর্স নষ্ট হয়ে যাবে। তো ইউ হ্যাভ টু সেভ ওয়াটার। তো ফর বড়মুড়া, আই ডোন্ট থিঙ্ক, বোধ হয় মাই ইনটিউশন সেজ, বড়মুড়াটাকে বোধহয় আর ডিস্টার্ব না করে ট্রেন চম্পকনগর দিয়ে কাটা হচ্ছে। ওয়াই? তাহলে এই পুরোনো গাছগুলো নাই কাটে, তাহলে তো না না না, প্র্যাকটিক্যালি অনেস্টলি স্পিকিং, অন্যবাবু, ইট ইজ নট এ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন, সিরিয়াস কনসার্ন। 11,460টা গাছ কাটা হয়েছে সারা রাত্রি জুড়ে। এর আগে 3 বছর এক বছর বাইশ থেকে মানে 2.5 বছরে, প্রায় 3 বছরে এতগুলো গাছ কাটা হয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, এন্ড ইউ উইল বি অ্যাস্টনিশড টু লার্ন that Agartala stands to be one of the most polluted city in spite of not having any industry, factories, etc. আমরা তালিকায় খুব শীর্ষে রয়েছে so far as air pollution is concerned. So it's a matter of great concern. হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আমার রিকোয়েস্ট থাকবে মাননীয় মন্ত্রীর কাছে, you have taken us our wings, I don't blame you, but we have to do things for it. We have to do things for it. Save the environment. আমি হলে কিন্তু জায়গায় আমি ফাইট করতে সরকারের সাথে, যেন I not allow. Okay. I would not allow the felling of trees in this devastating nature. এরকম ভাবে বলতে দিতে হবে। I expect something from you. Save the nature, save the world.
কারণে যে যেখানে এখন নতুন বিল্ডিং এর প্রশ্ন রাস্তার প্রশ্ন উঠবে সেখানে দেখবে গাছ কাটা পড়ে কিনা। এখন উনি সার্ভে করছে, সার্ভে করে আগের থেকে অল্টারনেটিভ গাছ মানে মিনিমাম 1:10 মানে একটা গাছ কাটতে 10টা গাছ লাগানোর প্ল্যানিং করছে এবং এটা টোটাল একটা প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট একটা প্ল্যান করছে বর্তমানে। এটা কিন্তু আপনি নিশ্চয়ই জানার কথা, এটা করছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমে মাননীয় সদস্য যেটা বলেছেন যে কত সংখ্যায় গাছ কাটা হবে যদি দিয়ে না থাকে এটা ভালো হয়। আমি আসলে জানতাম না যে আপনি এই ধরনের সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করতে। ইউর কোয়েশ্চেন ইজ অনলি 3 এবং টোটো যেটা হয়েছে আমি দিয়েছি, আমি অনুমান করতে পারি, বাট আই থিঙ্ক নেক্সট টাইম অন ইফ ইউ আস্ক কোয়েশ্চেন সাপ্লিমেন্টারি গুলো আমি পুরো একটু জেনে নেব, সো দ্যাট ইট উইল বি বেটার ফর মি টু আনসার। আমার দপ্তরের কাছে থাকবে না এমন কিছু নেই। সেকেন্ডলি আই এম ট্রাইং টু টেল যে আপনি নিশ্চয়ই শুনেছেন 5 তারিখ জুলাই সারা রাজ্যে আমরা এই যে ট্রি ফেলিং হচ্ছে এটাকে কিভাবে পরিপূর্ণ করা যায় তার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছি। এবং ফর ইউর ইনফরমেশন, in the whole of the year 76 lakhs নার্সারিতে, সেন্ট্রাল নার্সারিতে যাই আছে প্ল্যান্ট সারা রাজ্যে in the next 1 or 2 months আমি লক্ষ 76 lakhs plantations are there. Honorable Speaker also requested me for the clean Dharmanagar Gorbenduni, and I have given Honorable Member Sri Ratan Chakraborty requested for 15,000 plants. I have given BSF courses. I encourage free of cost. Okay. So this is all steps we have taken. But next time we talk our phone and I try to know the supplementary from you. Toto, everything will be given. Thank you. জাস্ট একটা কোশ্চেন ছিল মাননীয় সদস্য সুদীপ রায় বর্মনের, উনি কপিটা চেয়েছেন। I have 2 copies readily with me. I label it. Sure. That is, one copy will go to LOP and another one to the honorable member. মাননীয় রতন বাবু, অনিমের ঔষধি বাবুকে তার থেকে জানাচ্ছি ভারত সরকার অলরেডি টাইম পাস করেছে, নতুন যদি কোনো বিল্ডিং তুলতে হয় আগে থেকে প্রিপারেশন করে গাছ কাটা হবে। সাপোজ 1000 গাছ কাটা হবে, আজকে গাছ কেটে আজকে গাছ লাগালে সেই গাছ কিন্তু আজকে থেকে অক্সিজেন দিতে পারবে না। বিল্ডিং শুরু হয়ে গেছে 7-8 বছরে গাছ লাগাতে হবে, গাছের মেচিউর হবে, দেন তারা পারমিশন পাবে। ও মাঝখানে বলেছিলেন যে কৃষি শ্রমিক আমরা গভর্নমেন্ট এসেছিলেন 2018-তে, 2017-তে সিজনাল ওয়ার্কার্স এগ্রিকালচার ডিপার্টমেন্ট 172 টাকা ছিল, আজকে পাচ্ছে 400 টাকা। সিজনাল ওয়ার্কার্স এগ্রিকালচার 400 টাকা। এই 6 বছরে 229 টাকা বাড়ছে। সুতরাং এটা আপনার নলেজ এটা কপি আপনাকে দিয়ে দিচ্ছি। যে সমস্ত ধারণা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিক করে দেওয়া সম্ভব হয়নি সেগুলোর সাথে ধারণা চিহ্নহীন প্রশ্নের উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। অভিনন্দন বার্তা প্লিজ সুদীপবাবু। মাননীয় অধ্যক্ষ, আপনি অনেকটা যাওয়ার আজ তো 5th of September. As per Rule 98, I want to move the motion expressing our thanks and gratitude to all the teachers
সকলকে আমরা নবমী আজকে দিলেন। এই প্রসঙ্গও আছে আমাদের রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, সকল শিক্ষকদের প্রতি এই হাউস আজকে একটা ঘোষণায় মুভ করছি, এটা আনন্দাবাসকে অ্যাকসেপ্ট হবে বলে আমার ধারণা। সকলকে আমরা গ্র্যাটিটিউড, আমরা অন্তর থেকে তাদের গ্রহণ করছি, প্রণাম জানাচ্ছি এবং বিশ্বাস করি আগামী দিন তাদের সুচিন্তিত গাইডেন্সে আমাদের দেশ আরো অনেক একটু এগিয়ে যাবে উইথ দ্য নিউ জেনারেশন। ভালো আছে, ভালো আছে, যারা আছে সব নাম নাই বললাম, শুধু এই কারণে আমাদের অ্যাক্রস দ্য স্টেট সরকারি বেসরকারি ফরমাল যারাই চিন্তা করে সবাই আমাদের এই বছরটা জনাব আপনি যে কনভেনশনের মধ্যে ঘোষণা গতকালই না এটাই বলছি, এটা গতকালই যখন অন্য এতে এটা রেকর্ড হয়েছে তখন বলে বলছি সাধারণত কোনো হাউস থেকে যদি এরকম ঘোষণা মুভ করতে হয় কি হয়, অফকোর্স স্পিকার অ্যানালিশন লাগে, কিন্তু এই ক্ষেত্রে ইএসসি বা লিডার্স অফ দ্য পলিটিক্যাল পার্টিস তার সাথে আলোচনা করে এই জাতীয় একটা হয় এবং সেই ঘোষণা তার ড্রাফটিংও কি হবে এটাও কনসেনসাসে করা যায়। Then we can do justice to this motion. এখানে না বলছি, এখানে আপনি স্যার যে এনেছেন তার সাথে আমরা কেন ঠিক মানুষ তো একমত না। আপনি একমত না, এটা আমি শেষ করি, you participate, you participate. তো সেই ক্ষেত্রে যে এটা আপনি অল ইলেক্টেড কন্টেস্টেড মানে দিতে বলছেন, in other terms, what you have brought here, যারা জড়িয়ে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নো স্যার, এখানে যে শুধু কথা বলছেন যে আপনি বলছেন যে না দেশ আস্থা রেখেছে, দেশকে রেখেছে, কি স্লোগান ছিল? আস্থা রাখিনি তো না, সেকেন্ড বলছেন যে দেশ হচ্ছে বাংলাদেশের জন্য খারাপ অবস্থা আমাদের ইন্ডেক্সে আমরা যে ক্ষমতা করতে পারি। It is my privilege to accept the congratulations message on behalf of this house conveying our heartfelt congratulations to every contesting candidate and winning member of parliament who participated in the 18th Lok Sabha election this year. Congratulatory motion is as follows. The general election for the 542 seats in the 18th Lok Sabha, now there is one of the grand celebrations of democracy in India, was completed last June. In this history, India. In this
public welfare, innovation, and national unity has been constantly evident. The entire country is repaying the benefits. We are confident that under the dynamic leadership of our Prime Minister Narendra Modi, India will certainly reach the pinnacle of progress as a developed nation. Additionally, India's position in the world will be further solidified and strengthened under his leadership. Let us pledge our full support and cooperation on every public welfare program of the NDA government aimed at building a strong, more developed and self-reliant India, along with strengthening the democratic government system. Based on the experiences of the past 2 terms of the BJP NDA coalition, we can certainly expect that in this contributed term, this central NDA government will continue working for the progress of the beloved nation and will stand as a shining example of peace and prosperity for all. Today, the Tripura Legislative Assembly extends its best wishes and congratulations to every member of the electorate who participated in the general election of the 18th Lok Sabha. All the victorious honorable members of parliament and the current central government led by the highly esteemed and beloved leader, Honorable Prime Minister Shri Narendra Modi ji. Thank you. এটা পাঠিয়ে দিতে হবে সেক্রেটারি সাহেব, এটা পাঠিয়ে দিতে হবে। আর একটা পঞ্চায়েতের একটা ইয়ে আছে, এটা করে হাউস অ্যাটেন্ড করতে সেকেন্ড আমার শুরু। সদ্য সমাপ্ত ত্রিশ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে এটা আবার আসতে থাকলে ভালো হইতো, ত্রিপুরা বিধানসভা হচ্ছে বলে এই হাউসে এক গভর্নর সূচক প্রস্তাব উত্থাপন করার সম্মতি মাননীয় সদস্য সরকারের মুখ্য সচেতক শ্রীমতী পলক শাহ অ্যাক্টিভিটির মাধ্যমে আমার অনুরোধ জানিয়েছেন। আমি বিষয়টি বিবেচনা করে সম্মতি প্রদান করেছি। একভাবে সরকারের মুখ্য সচেতক মহোদয়কে ওনার আলোচিত গভর্নর সূচক প্রস্তাবটি সভা উত্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলীর বিধি 34 নং অনুচ্ছেদ মূলে আপনার সম্মতিক্রমে নিম্নলিখিত অভিনন্দন সূচক প্রস্তাবটি আমি এই সভায় উত্থাপন করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য এই সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যগণের সমর্থন প্রত্যাশা করছি। আমার অভিনন্দন সূচক প্রস্তাবটি হল সদ্য সমাপ্ত ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এই প্রশাসন, প্রতিটি জেলা প্রশাসন সহ নির্বাচন সরকারি কর্মচারীগণকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। এই পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীগণকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি এখন থেকে এই নির্বাচনে বিজয়ী সকল সদস্যগণ গ্রামের প্রান্তিক ব্যক্তি সহ সকলের কাছে রাজ্য সরকারের প্রতিটি জনকল্যাণকর কর্মসূচি সুযোগ সুবিধা সমূহ সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ স্তরে সর্বাত্মকভাবে নিজেদেরকে আত্মনিয়োজিত করবেন এবং রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞকে জনকল্যাণে আরো ত্বরান্বিত করবেন বলে ওনাদের প্রতি এই সভা থেকে প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। ধন্যবাদ। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হইল। মাননীয় সদস্যরা অবগত জানাচ্ছি যে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে মাননীয় সদস্য সঞ্জয় মানিক ত্রিপুরা রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরিস্থিতিতে রাজ্যের সমস্ত অংশের ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে রাজ্য সরকার কর্তৃক অবহিত ব্যবস্থা গ্রহণ করে একটি রেফারেন্স নোটিশ জমা দিয়েছিলেন। সাম্প্রতিক ত্রিপুরা থেকে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে সমালোচনার জন্য সম্মত
করছিলাম এবং চব্বিশে আলোচনা হয়েছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের পরিবর্তন মহারাষ্ট্র সঞ্জয় মালিক ত্রিপুরা কর্তৃক আমি অপর আরেকটি রেফারেন্স কমিশনে গ্রহণ করেছি এবং আগামী 6 সেপ্টেম্বর 2024 তারিখ উত্তরপ্রদেশের পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সাহেব নোটিশটি বিষয়বস্তু হল রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে আমার বক্তব্য হলো যে আপনার এই গার্মেন্ট যে ওই রেফারেন্স তো আছে আছে তো না আজকে আগে তো এগুলো করার জন্য এখন রেফারেন্স পেলেও আমি মাননীয় সদস্যরা নিকট থেকে 3টি রেফারেন্স নোটিশ পেয়েছি। নোটিশগুলি পরীক্ষা নিকার পর দুই কমিশনের সভাপতির অনুমতি দিয়েছি। পর্যায়ে মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন কর্তৃক আয়োজিত রেফারেন্স বিধানসভার ওনাকে অনুরোধ করছি অনেক কিছু সুযোগ দিচ্ছে অনেক অনেকে আসবেন সুদীপ বাবু তাহলে এটাকে অন্তত ক্যান্সেল হয়ে গেল তৃতীয় রেফারেন্স নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভাপতি অনুরোধ করছি। আমার রেফারেন্সটি হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলি পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেন্স নোটিশটি বিশ্ববিদ্যালয়ে প্রদানের অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে প্রস্তুত না থাকেন তাহলে সবাই যেতে পারেন, পরে কবে তিনি বিবৃতি দিতে পারেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী 6 তারিখে তার রিপ্লাই দেওয়া হবে। তৃতীয় রেফারেন্সটি যুগ্ম হবে হচ্ছে মাননীয় সদস্য নির্মল বিশ্বাস সঙ্গে স্মরণের জন্য তার মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্সের নোটিশটি বিষয়বস্তু সভাপতি করে অনুরোধ করছি। স্যার, গত 5ই আগস্ট 2024 দৈনিক সংবাদ পত্রিকার প্রথম কথা প্রকাশিত অতল অন্ধকারে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ। আমি এমপ্লয়মেন্ট এন্ড ম্যানপাওয়ার দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় দিতে পারেন এবং মাননীয় স্পিকার স্যার, ওনার যেটা বিষয় এই বিষয়টার উপরে আর একটা শর্ট ডিসকাশন আছে মাননীয় সুদীপ বর্মন উনি রেখেছেন আজকেই এক সেম বিষয় যে আমার বিষয় রেফারেন্সের বিষয়বস্তু আমার বিষয়বস্তুটা হচ্ছে রিগার্ডিং দ্য প্রসেস অফ TRESP যখন আপনি অ্যাকসেপ্ট করেছেন আর যখন গভর্নর জেনারেল ছিলেন উনি অ্যাকসেপ্ট করেছেন, আপনি যখন এখানে ছিলেন তখন আপনি অ্যাকসেপ্ট করেছেন, আমরা ওয়ার্কআউট সঙ্গে এবং
আস্তে আস্তে জেনে গেছে। আমি তো রেফারেন্স পিরিয়ডের মধ্যেই ঠিক আছে, ওকে ওকে, আমি কার কথা শুনবো, আপনাকে বলবো। আমার বিষয়বস্তু হচ্ছে এটা আপনাকে কিন্তু আবার প্লিজ দেখুন, রিগার্ডিং দ্য প্রবলেম regarding the progress of TRESP in 23 tribal dominated blocks of Uttar আপনারা শুধু করবো চলে যা, মানে কার সঙ্গে যান, কার সঙ্গে আসেন, চলে আসবে। এই পর্যায়ে আমাদের সাথে বলতে হবে। আমি গুলাকে বললাম দপ্তরের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে এই বিষয়টি নিয়ে কোনো আহ্বান করছি, যদি বিনা নির্বিঘ্নে কোনো অপারেশন করা বলেন, আমি জানি মাননীয় স্পিকার স্যার, আগামী স্লাইডে এটার উত্তর দেব। ঠিক আছে। দেওয়া হয়েছে। আমি এসে করছি স্যার, আপনার কোনো রেজুলেশন চাইব না। মিনিস্টার যেহেতু ওই পত্রিকা অনুসারে দেওয়া হয়েছে, সেই পত্রিকাতে অনেক বক্তব্য সেখানে আছে। মিনিস্টার তার ঠিক আছে, আমি কোনটা বলছি, এই যে আলোচনা করবে। ঠিক আছে, তো কালকে সেটা আমি দিয়ে দেবো, প্লে করবো। ঠিক আছে, বলো আপনার রেফারেন্স দিয়েছো? তিনটা রেফারেন্স দিয়েছি, শুনুন, একটা দিয়েছি আপনার হচ্ছে সুদীপ বাবুকে, একটা দিয়েছি আর দর না আমি দিয়েছি আপনাকে, আছে না চারটা হবে না, আমি বলছি চারটা হবে না, এখানে লেখা আছে দর না না, পার্টি আমি যেটা বলছিলাম পার্টিও লেখা নেই। সুন্দর, এটা এই হাউসের ফার্স্ট স্টেপ। সুদীপ বাবু কথা বলতে পারবেন, লিখতে বলতে পারবেন। এক সেশনে পাঁচটা, উনি আপনার সঙ্গে সই উনি বলতে পারবেন। এক সেশনে 5টা শর্ট ডিউরেশন এই হাউস অ্যালাউ করেছে, 1 থেকে 5টা শর্ট ডিউরেশন। আবার অ্যাডপ্ট করুন। না না, এটা আপনি আছে, হ্যাঁ কি না, এটাকে আমরা জানি, অ্যাডপ্ট করুন। না না, পাঁচটা হলো, এখন পাঁচটা করুন। আর ইয়েটা আপনারটা সদস্য আপনারটা পাবলিক ইন্টারেস্টেড আমি বলছি পাবলিক ইন্টারেস্ট কিনা আমার নো 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 নো, এটা বলে যাচাই করে দিয়ে কমপ্লিট করতে এসেছে তো বলো। আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে, বলুন না। স্যার আমি একটা কথা বলি, আপনি পেয়েছেন কিনা আগে বলুন। আরে না না, উনি বলছেন পাবলিক ইন্টারেস্ট, আমি কি করে জানি? আমি আরে পাগল না, এটা মিস্টার আই কনসাল্টেড উইথ হিম, আই কনসাল্টেড উইথ হিম। তো আপনি বলেছেন না, উনি বলছেন না। স্যার ওনাদের বেঞ্চে যদি হয় আপনার দরকার আছে একটু যদি থাকে রেকর্ডে শুনিয়ে দিন দুইজনটা কোনটাই হাউস দিন শুনিয়ে দিন তো একটু লজ্জা পাই কিনা একেবারে কি এখন দৃষ্টি আকর্ষণ করবে, আমি সদস্য থেকে 3 স্টেশন পেয়েছি, কলেজগুলি গুরুত্ব দাপন করে উত্তম সময় দিয়েছি। প্রথম নোটিশ দিয়েছেন মাননীয় সদস্যকে প্রধানমন্ত্রী মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হল 28 মার্চ 2000 তারিখ রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি বলে 9টি দপ্তর জেলা স্তরে TTAFSCর হাতে হস্তান্তর করার জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব। ওনার দৃষ্টি আকর্ষণের নোটিশটি সহ উত্থাপন সম্বলে দিয়েছি। এখন আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশের বিবৃতি করার অনুরোধ করছি। যদি তিনি আর যদি অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তীতে তাকে জানাবেন, তিনি বেশি বিবৃতি
পারবেন? মাননীয় স্পিকার স্যার, আগামী 6 তারিখ তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। নোটিশ কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আইনের দৃষ্টি আকর্ষণ নোটিশ সভা উত্থাপন সম্পর্কে দিয়েছি। এখন আমি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে অপারগত তাহলে তিনি আমার পরবর্তী কার্যক্রমে বিষয়ে বিবৃতি পাবেন। আগামীকাল স্যার। তৃতীয় নোটিশটি যুগভাবে দিয়েছেন শ্রী ইসলামউদ্দিন এবং শ্রী রামদাস দাস মহোদয়রা। নোটিশটির বিষয়বস্তু হল একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25শে আগস্ট রাতে জিরানিয়া মহকুমার কৈস্তাবাড়ির নামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আমিত দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন সম্পর্কে দিয়েছি। এখন সরাসরি ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগ হন তাহলে তিনি আর পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আগামী দিন তো আগামী দিন একটা মিনিট স্যার, একটু আগে বলেছেন যে এফআইআর সম্পর্কে আপনার সাথে কনসাল্ট করে শেষ করি না, ওনার সাথে কনসাল্ট করে আপনি জানান না আপনি বলছেন আমি ওনাকে কনসাল্ট করি তো জানান না স্যার। আমরা সবাই এবং দল থেকে আপনি দল থেকে এসেছেন এই পথ যাওয়ার পর বা তথ্য থাকবে ওই চেয়ারটা নিরপেক্ষ। এখানে আপনার কাছে আমরা ক্লিয়ার ব্যাংক অপোজিশন ব্যাংক সবাই সমান। আপনি কতটা বলবেন এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। This will undermine your chair. স্যার আমার কথা শেষ করতে দিন স্যার। আমি বলবো এটা মানুষ থেকে বাদ দিয়ে দেওয়ার এক্সপান্স বলবো না যে এটা না যা that will undermine your chair for the honor of this house. শেষ হয়েছে আমি কি বলেছি আমি খরচা করি, খরচাকে আগে করি না পরে করি না রাত্রে করি দিনে করি যে কোনো সময় করতে পারি। আর খরচা করা যায় না, খরচা করা যায় না। একটা ঘটনা ঘটার পর আজকে শেষ। দেখুন এই যে আমি বলছি কনসার্টে যে কত উপকার হয় আপনারা জানেন। আজকে যে হাউস বাড়বে আমি বলছি যে এরকম প্রশ্ন উঠতে পারে, ট্রেজারি করতে পারে, অবশ্যই করতে পারে। এরা যদি এগ্রি করে আমাদের প্রফেশনাল ডিসকাস করছে যে কি কি রং আমি জানি। এক আপনার রেকর্ড দেখুন ত্রিপুরা রাজ্যের শুরু থেকে বিধানসভা অধিবেশন বর্জন হয়েছে, একটা সেশনে 4টা শর্ট নিউজ, কোন সিস্টেম সো ডেমোক্রেসি। আচ্ছা তাকে দাঁড়িয়ে বলুন আমাকে। এবং আমার তো মনে হয় এই যে কোশ্চেন ইভেন ফ্রম দি ভেরি বিগিনিং আধা ঘন্টা বাড়িয়ে দাও, ডিসকাস whether it is better or not in this thing. আমি কেন বলছি আমি বলছি যে অ্যালাউ তো করেন আপনারা তো পাবলিক ইন্টারেস্ট দেখে কোনো দল আমরা ভাগ করি ঠিক এমনি তো বলছেন রাখেন। আমি হোয়াটসঅ্যাপ দিইনি আপনাকে হোয়াটসঅ্যাপ দিয়েছি, সুদীপ বাবুকে হোয়াটসঅ্যাপ দিয়েছি, কলেজের হোয়াটসঅ্যাপ দিয়েছি একটা রিলেশন মেনটেন করার জন্য যাতে আইনসিও পায়, তীব্রাবতাও পায় এবং ট্রেজারি ব্যাংক আমাদের সংখ্যা কত নিয়মিত এই সংখ্যা দেখতে আপনাদের আসতেই পারে না। বলছি তিনটা করে জিজ্ঞাসা করুন, এগুলি তো ডিসকাশন অত্যন্ত প্রয়োজন। কে করে না তোমার পার্লামেন্টে কি রেকর্ড নেই এইসব দিয়ে চলে না। এটা এই হাউসটা দেখুন আপনি কিভাবে সুন্দর করে আমরা আপনি বলে দিচ্ছেন না
এটা পাবলিক ইন্টারেস্টের বিষয় না। ইয়েস, How you have come to know? এটা জানলাম কিভাবে? শুনুন না, শুনুন না। Please, এটা দিন না। এটা যখন এখানে এসছে পাবলিক বেশি নেই। আপনি বলছেন, আপনি কি করে জানেন? উনি বলছেন আপনার সাথে কনসাল্ট। না পরে হয়েছে কোনগুলো এলাকা হয়েছে কি হলো কোনগুলো এলাকা হয়েছে আমার কথা বলবে আমার কথা বলবে না হ্যালো পাবলিক কেন দেখে স্যার আপনি ওনাদের দেখে দেখিয়ে দিন গোপাল বাবু কি হয়েছে কনসাল্ট বলে এটা ছাড়া মানে হলো কনসাল্ট হাউসকে প্লিজ বলো মাননীয় স্পিকারের চেয়ারকে খাটো করা। আপনার দৃষ্টিতে কনসাল্ট তো অপরাধ করা। এটা তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে আপনি ফোন করলেন না না আজকে আজকে আবার আজকে আগে করে বলবে স্পিকার বলো একটা ওয়ার্ড এখন স্পিকার ক্ষমতা বলে আপনি আধা ঘন্টা বাড়িয়েছে ওনাকে কোনো মতো খাটো করা যায় না আপনি আজকে ফোন করলেন একটু আগে সুদীপ বাবুকে অ্যাকসেপ্ট করলো বলুন তিন চার মিনিট পরে সব অ্যাকসেপ্ট করেছি। আপনি ফোন করলেন একটা ওয়ার্ড ভুল হয়েছে অ্যাকসেপ্ট করলে এটা তো গণতান্ত্রিক সিস্টেমে আলোচনা করে যদি কিছু করা যায় ডিফারেন্স কি? আপনাদের তো ডিক্টেটর না, তো ডিক্টেটর যেটা করছি যে ক্লিয়ার হয়ে যায় এরকম উই আর নট ডিক্টেটর, উই আর ডেমোক্রেটিক। মাননীয় বিরোধী একটা মাননীয় সদস্যরা সবার কাজে দৃষ্টি আকর্ষণ একটা আলোচনা করবো। আলোচনা হবে কি? তারপরে এই যে একটা আলোচনা করবেন কি এখন আচ্ছা বলে ওকে না না সরি বলো এই সভা আপনার নিয়ে এসছে তো সরকারি আপনি বলবেন তো এবার এই সভা বেলা 2:05 পর্যন্ত বলতে রইল, অর্থাৎ 2:05 মিনিট।